নেপালের নাগারকোট শুনেছি এটা নাকি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফুট উপরে। এখান থেকে একদম মাউন্ট এভারেস্ট সহ বিভিন্ন পর্বতমালা দেখা যায়। নাগারকোটের এই রিসর্টে থেকে সারা দিন মেঘের সাথে ছিলাম আর দেখেছি সকালের সানরাইজ প্লাস মাউন্ট এভারেস্টের সুন্দর ভিউ। সো ৭,০০০ ফুট উপরে নাগারকোটের এই লাক্সারি হোটেলে থাকতে আমাদের কেমন খরচ পড়েছে আর সারাদিন আমরা কেমনভাবে সময় কাটালাম সব কিছু নিয়েই থাকছে এই ব্লগে। সো ওয়েলকাম টু আওয়ার নেপাল ব্লগ পার্ট 10 অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট সিরিজ অফ আওয়ার নেপাল জার্নি। সো লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছি সেখান থেকেই আজকে শুরু করছি। ভোক্তাপুর দরবার স্কয়ার থেকে আমরা এখন চলে যাচ্ছি নাগারকোটে। আর নাগারকোটে আমাদের আজকের হোটেলের নাম হচ্ছে হোটেল মিস্টিক মাউন্টেন। যেহেতু প্রায় ৭,০০০ ফুট উপরে যাচ্ছি, সো আমরা যত উপরে উঠছি তত হচ্ছে ঠান্ডা ফিল হচ্ছিল। আর এই উপরে ওঠার রাস্তাগুলো এত এত সুন্দর, মানে নিজের খালি চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। পুরো রাস্তাটা মনে হচ্ছিল যে একদম মেঘের সাথে সাথে আমরা যাচ্ছি। সো ভোক্তাপুর থেকে প্রায় ১.৫ ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি নাগারকোটের হোটেল মিস্টিক মাউন্টেনে। সো হোটেলটায় ঢোকার সাথে সাথেই হচ্ছে ওরা খুব ওয়ার্মলি আমাদেরকে ওয়েলকাম করে। রিসিপশন এরিয়াটা খুবই সুন্দর, একদম সাজানো গোছানো, বাট একটু ছোট আমার কাছে মনে হয়েছে। তবে সামনে যে ভিউ, মানে কিছুই দেখা যাচ্ছিল না, পুরো মেঘে ঢাকা ছিল ওদের পুরো উইন্ডোটা। এখানে রকি হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো দিচ্ছিল। আর আমরা এই হোটেল কিন্তু আগোদা থেকে অলমোস্ট ৩ মাস আগে হচ্ছে বুকিং করে এসেছি। সো এই ছিল হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কের টেস্টটা অনেক মজার ছিল। এটা বেসিক্যালি একটা ওয়াটারমেলন জুস ছিল। ওদের সার্ভিস আমার কাছে একদম 10 আউট অফ 10 লেগেছে, কারণ ওরা খুবই পোলাইট ছিল। ওরা আমাদের লাগেজগুলো একদম সুন্দরভাবে আমাদের রুমে পৌঁছে দিয়েছে, প্লাস আমাদেরকে হচ্ছে আমাদের রুমের কিটা নিয়ে একদম রুম পর্যন্ত পৌঁছে দিয়েছে। বুকিং করার সময় আমরা স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম আমাদের রুমটা জানি টপ ফ্লোরে থাকে আর একদম কর্নারে থাকে, যাতে করে আমরা ভিউটা সুন্দর মতো উপভোগ করতে পারি। সো ওরা হচ্ছে আমাদের এই রিকোয়েস্টটা রেখেছে। সো চলুন আমাদের আজকের লাক্সারি রুমের ট্যুরটা দেওয়া যাক। সো রুমে ঢুকতেই প্রথমেই হাতের বাম সাইডে ছিল একটা বড় মিরর, যেখানে আমি সুন্দর করে মেকআপ করতে পারবো। আর হাতের ডান সাইডে ছিল বড় একটা আলমিরা, যেটার ভেতরে ছিল একটা সেফটি লকার। দেন এরকম কিছু পিলো ছিল যেগুলো হচ্ছে বারান্দার চেয়ারে ইউজ করা যাবে। আর আলমিরার একদম সাইডেই ছিল হচ্ছে ওয়াশরুম। সো প্রথমেই বলে রাখি, আমার কাছে রুম রেন্ট অনুযায়ী ওয়াশরুমটা একটু ছোট মনে হয়েছে, বাট ওয়াশরুমে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে দিয়েছে। ওয়াশরুমে আলাদা করে হচ্ছে শাওয়ারের স্পেস ছিল, তারপরে হচ্ছে অনেক সুন্দর লাইট ছিল ভেতরে, আর সব ধরনের টয়লেট্রিসও ছিল। আর ওয়াশরুম থেকে বের হয়ে হচ্ছে এখানে লাগেজ রাখার জায়গা। সো আমাদের যেহেতু অনেকগুলো লাগেজ ছিল, সো রুমেও হচ্ছে আমাদের লাগেজ রাখতে হয়েছে। আর আমাদের রুমের একটা অন্যরকম ইউনিক পার্ট হচ্ছে এই ডান সাইডে আরেকটা ব্যালকনি। আমি এই হোটেলের যতগুলো ব্লগ দেখেছি বা যতগুলো রুম আমার চোখে পড়েছে, কোনোটাতেই হচ্ছে এরকম 2টা ব্যালকনি থাকে না। আমাদের এই রুমটা একদম কর্নারে থাকাতে আমাদের এখানে হচ্ছে আরেকটা এক্সট্রা ব্যালকনি ছিল। আর আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি কিন্তু ফ্রুটস আর হচ্ছে স্ন্যাক্স ছিল। আর অন্যান্য হোটেলের মতো কিন্তু অবশ্যই এখানেও পানি আর চা কফির ব্যবস্থা ছিল। আমাদের রুমের মধ্যে আমার এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে। আর আমি হচ্ছে এখানে একটু মেনু ঘাটছিলাম, কারণ যেহেতু অনেক পাহাড়ের উপরে একটা হোটেল, সো আশেপাশে কিন্তু আপনারা খাবারের কোনো ব্যবস্থা পাবেন না। আপনাকে কিন্তু যা খেতে হবে এই হোটেলের রেস্টুরেন্ট থেকেই খেতে হবে। চলুন এখন রুমের মেইন পার্টটা দেখা যাক। আমার কাছে রুমের মেইন পার্ট হচ্ছে বেড। সো আমাদের এই বেড থেকে কিন্তু সরাসরি মাউন্টেন ভিউ দেখা যাচ্ছে। আর বেডের পাশে কিন্তু সুন্দর একটা ডিভাইন সোফাও ছিল। আমার কাছে পার্সোনালি ওদের দেয়ালের এই পেইন্টগুলো অনেক সুন্দর লেগেছে। আর হচ্ছে এখানে একটা এলইডি টিভিও ছিল। জানি না ট্যুরে গেলে কে টিভি দেখে, আমরা তো মোটেও টিভি দেখি না। সো আমাদের রুমের এই বেডটা ছিল হচ্ছে কিং সাইজ বেড। রুমটা কিন্তু যথেষ্ট বড় ছিল। এই কর্নারে হচ্ছে ওরা চা কফি খাওয়ার জন্য একটা ছোট্ট প্লেস করে দিয়েছে। আর এই উইন্ডোটা থেকেও কিন্তু মারাত্মক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখন চলুন রুমের মেইন পার্টটা দেখানো যাক, যেটার কারণে আমরা এত টাকা দিয়ে এই রুমটা বুক করেছি।
রুমের এই ব্যালকনিটা এত এত সুন্দর আর বাহিরের ভিউটা এত বেশি মার্ভেলাস ছিল, মানে খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না। সো ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে তাও আমি জানি না। খুবই সুন্দর, একদম মানে মেঘ মানে শুধু দৌড়াচ্ছে এমন একটা ভিউ। এই হোটেলে আমাদের রুমটা ছিল হচ্ছে ডিলাক্স রুম উইথ মাউন্টেন ভিউ। আর আমাদের এই রুমের জন্য এক রাতের ভাড়া আমাদের গুনতে হয়েছে প্রায় 14,000 বাংলাদেশি টাকা, $112। রুমের ভাড়া এত নেওয়ার পরেও হচ্ছে আমার কাছে সম্পূর্ণ অতীত মনে হয়েছে, কারণ রুমের ভিউ প্লাস রুমের মানে ডেকোরেশন এভরিথিং আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আপনারাও যদি নেপালে গিয়ে নাগারকোটের এই হোটেলে উঠতে চান তাহলে অবশ্যই আগে থেকেই বুকিং করে যাবেন, আর অবশ্যই হচ্ছে স্পেশাল রিকোয়েস্ট করবেন আমাদের মতো, যাতে আপনাদের রুমটাও কর্নারে হয় আর অবশ্যই যাতে টপ ফ্লোরে হয়। সো এখন আমরা যাচ্ছি ওদের সুইমিং পুলটা দেখতে। আমার দেখা মতে ওদের এই সুইমিং পুলের ভিউয়ের এত সুন্দর সুইমিং পুল আমি কোথাও দেখিনি। অলমোস্ট 8,000 ফুট উপরে হচ্ছে সুইমিং পুলটা, সো এটার ভিউ তো মারাত্মক হবেই। বাট আমি সেদিন সুইমিং করতে পারিনি, কারণ হচ্ছে আমার সুইমিং কস্টিউম ছিল না, আর ওদের এখানে মানে একদম বাধ্যতামূলক যে আপনাকে সুইমিং কস্টিউমই পরতে হবে। সো সমস্যা নেই, আমি এখানে তারপরেও হচ্ছে একটু পা ভিজিয়ে সুন্দর মতো ভিডিও ছবি এগুলো করে নিয়েছি। আর রকি আর রাওয়াফ হচ্ছে অনেক টাইম এখানে সুইমিং করেছে, আর যেহেতু ওখানের আবহাওয়া হচ্ছে একটু ঠান্ডা ছিল যার কারণে সুইমিং এর পানি হচ্ছে যথেষ্ট গরম ছিল, আর ওদের কাছে সুইমিং করতে খুবই ভালো লাগছিল। আর পিছনের ভিউটা তো মারাত্মক সুন্দর, দেখতেই পাচ্ছেন। মিস্টিক মাউন্টেন এই হোটেলটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে। সুইমিং পুলের এই দৃশ্য দেখতে দেখতে পিছনে যে কি সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম হঠাৎ করে, এত মানে পুরো মেঘের খেলা হচ্ছে এমন একটা দৃশ্য। মাশাআল্লাহ, সুবাহান আল্লাহ, অনেক অনেক সুন্দর ছিল। সো সুইমিং পুলে যাওয়ার আগেই হচ্ছে আমরা ওদের রেস্টুরেন্টে কল করে আমরা খাবার অর্ডার করে যাই। এখন হচ্ছে আমরা লাঞ্চ করব, বাট লাঞ্চে আমরা অর্ডার করেছি হচ্ছে মোমো আর হচ্ছে চিকেন চাউমিন ছিল, আর আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে যে ফ্রুটসগুলো আর হচ্ছে স্ন্যাক্স দিয়েছিল সেগুলো আমরা নিয়ে হচ্ছে লাঞ্চ করছি। যেহেতু এটা একটা লাক্সারি হোটেল, সো এখানের ফুডের দাম কিন্তু একটু এক্সপেন্সিভ। যেমন এখানে চিকেন মোমো দিয়েছিল 7-8 পিসের মতো, যেটার দাম নিয়েছিল হচ্ছে 800 নেপালি রুপি, আর সাথে আমরা নিয়েছিলাম একটা চাউমিন যেটার দাম ছিল হচ্ছে অলমোস্ট 1200 নেপালি রুপি, আর কিছু সার্ভিস চার্জও অ্যাড ছিল, যার কারণে আমাদের লাঞ্চের বিল এসেছিল অলমোস্ট 2500 রুপির মতো। ওদের এখানের চিকেন মোমোটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, আর ওদের এখানের চাউমিনটাও খুবই মজার ছিল, মানে আমার একদম পছন্দ মতো স্পাইস ছিল। সো আমরা লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর হচ্ছে পুরো হোটেলটা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখার জন্য নিচের দিকে নামলাম। হোটেলটা এত বড় যে মানে এক জায়গা থেকে আরেক জায়গার দেখা যায় না, আর এত সুন্দর করে সাজানো, চারপাশটা হচ্ছে ফুলের বাগান আর এত কালারফুল যে প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা কর্নারে কর্নারে ছবি আর ভিডিও খুবই সুন্দর আসছিল। অলরেডি এই জায়গাটার অনেকেই আমাদের ভিডিও দেখে ফেলেছেন, আমি অনেকগুলো হচ্ছে রিল আপলোড করেছি এই জায়গাটার। এখানে পুরোটা রিসোর্ট ঘুরতে ঘুরতে হচ্ছে আমাদের সাথে রাওফেরও খুব ভালো লাগছিল, ও খুব এনজয় করছিল আমাদের সাথে। আমার কাছে ওদের এই জায়গাটা খুব সুন্দর লেগেছে, একদম কালারফুল কিছু ফ্ল্যাগ দিয়ে হচ্ছে এই জায়গাটা তৈরি করেছে ওরা, খুবই সুন্দর ছিল এই জায়গাটা আর খুবই পিসফুল ছিল। আর আগেই বলেছি প্রত্যেকটা জায়গায় খুবই অ্যাস্থেটিক আর মানে খুবই সুন্দর কালারফুল, যার কারণে হচ্ছে প্রত্যেকটা কর্নারে কর্নারে ছবি মারাত্মক সুন্দর ছিল। এক কথায় এই রিসোর্টে বোরিং হওয়ার মতো কিছুই নেই, পুরো রিসোর্টটা ঘুরতে ঘুরতেও আপনার পুরো সময়টা চলে যাবে। সো এরপরে হচ্ছে আমরা আবার আমাদের রুমে চলে আসলাম, আর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে হচ্ছে বারান্দার মধ্যে এত ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমরা হচ্ছে একটু গরম গরম চা খাচ্ছিলাম। এক কথায় এই দিনটা যে আমাদের কত সুন্দর একটা দিন কেটেছে, মানে আমরা এটা ভাষায় বলে বোঝাতে পারবো না, মানে খুবই মিস করি এই দিনটাকে।
প্রত্যেকবার ঘুরতে যাওয়ার পরেই প্রত্যেকটা ডেস্টিনেশনে আমাদের এমন একটা স্পেশাল ডে থাকে যেইখানের মানে স্মৃতি আমরা হচ্ছে কোনোভাবেই ভুলতে পারি না। সো নেপালের মধ্যে প্রত্যেকটা দিনই আমাদের খুবই সুন্দর ছিল, তবে মিস্টিক মাউন্টের দিনটাকে আমরা এখনও ভুলতে পারি না। খুবই সুন্দর ছিল এই দিনটা। সো আমরা হচ্ছে এখন ডিনার করার জন্য ওদের রেস্টুরেন্টে চলে আসলাম। দুপুরের লাঞ্চ যেহেতু আমাদের রুমে করেছি, সো রকি বলছিল যে চলো একটু রেস্টুরেন্টটাও ঘুরে দেখা যাক। আর এখানে হচ্ছে আমরা ডিনার অর্ডার করেছি, আর পাশাপাশি তারা দুই বাপ ছেলে হচ্ছে মিলে ক্যারাম খেলছিল মোবাইলে। সো আমাদের ডিনার হচ্ছে এখন চলে এসেছে। আর একটা অ্যাডভাইস হিসেবে রাখতে পারেন, সেটা হচ্ছে যে এই ধরনের জার্নিগুলোতে অবশ্যই বেশি বেশি পানি খাবেন, সাথে খাবার স্যালাইন রাখবেন, কারণ একটু পাহাড়ের রাস্তা তো সবাই দেখা যায় মোটামুটি একটু অসুস্থ হয়ে পড়ে। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। সো আমরা হচ্ছে সেদিন নিয়েছিলাম একটা বাটার চিকেন, তারপরে আলু পরোটা, আর রকি নিয়েছিল হচ্ছে ভাত, তারপরে হচ্ছে ওদের একটা তারকা ডাল, যেগুলোর একটা আইটেমও আমার একটুও ভালো লাগেনি। আলু পরোটাটা মোটামুটি খাওয়া যাচ্ছিল। সো যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে ওদের এই ডিনারের এই ধরনের আইটেমগুলোর থেকে কেন যেন চিকেন মোমো, চাউমিন বা হচ্ছে ফ্রাইড রাইস এই টাইপের আইটেম নিলেই ভালো হতো। আর এগুলোতেও আমাদের প্রাইস অলমোস্ট ৩৫০০ রুপির মতো চলে এসেছে। আর চাইলে আপনারা হচ্ছে বুফেটাও হচ্ছে সিলেক্ট করতে পারেন। ওদের বুফে খুব সম্ভবত ২৫০০ রুপি করে আর ৩০০০ রুপি করে। আমার কাছে পার্সোনালি খাবার ভালো লাগেনি, তবে রাওয়াফ আর রকির কাছে হচ্ছে মোটামুটি ভালো লেগেছে। সো যাই হোক, এই তো আমাদের ডিনার শেষ করে আমরা হচ্ছে এখন আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। ওই সময় দেখলাম যে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে সেদিন। তারপরে হচ্ছে ওদের রিসিপশনটাতেও আবার একটু ঘুরতে গেলাম। আর বাহিরের সাইডে যখন গিয়েছি একটু ভয় ভয় লাগছিল, যে পুরাটা হচ্ছে একদম নীরব নিরিবিলি একটা এলাকা, আর একদম কুয়াশা, মানে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, মানে এক কথায় ভয়ের সাথে ভালোও লাগছিল। খুবই অন্যরকম একটা ফিলিংস ছিল। সো এরপরে হচ্ছে আমরা রুমে চলে আসি, আর সুন্দর গান ছেড়ে হচ্ছে আমরা নিজেদের মতো সময়টা এনজয় করি। তারপরে একদম মোবাইলে অ্যালার্ম দিয়ে ঠিক ভোর ৫টা বাজে হচ্ছে আমরা উঠে যাই সানরাইজ দেখার জন্য। ও মাই গড, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা ভিউ দেখতে পাই সকাল সকাল আমাদের ব্যালকনি থেকে, মানে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর ছিল এই দৃশ্যটা। এখানে রকি হচ্ছে আমার রকির আর রাউফের নাম লিখে রাখে। তো যাই হোক, এভাবে হচ্ছে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি সানরাইজ দেখার জন্য। শুধু সানরাইজই না, এখান থেকে কিন্তু মাউন্ট এভারেস্টের ভিউ দেখা যাচ্ছিল। সো আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা সকাল ছিল। তো এই তো সানরাইজটা পুরোপুরি সুন্দরভাবে দেখে আমরা হচ্ছে আবার ঘুমিয়ে যাই কিছুক্ষণ। সো তারপরে হচ্ছে ঠিক সকাল 9টার দিকে উঠে আমরা আমাদের বুফে ব্রেকফাস্টে চলে যাই। আমাদের রুমের সাথে হচ্ছে বুফে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। আর আমাদের যেহেতু আজকেই ফ্লাইট ঢাকাতে ব্যাক করা, সো আমি একটু কমই হচ্ছে সেদিন ব্রেকফাস্ট করি। সো রাওয়াফ হচ্ছে ওর পছন্দ মতো সসেজ, তারপর হচ্ছে ফ্রুটস, এগুলো নিয়ে এসেছিল, ও মোটামুটি খেয়েছে। সো যাই হোক, এখন হচ্ছে আমরা ঢাকায় চলে আসবো। ম্যাক্সিমাম সবাইকে দেখি নেপালে ট্যুর দিলে প্রথমেই হচ্ছে নাগারকোটে যায়, বাট আমরা হচ্ছে লাস্টের দিকে নাগারকোটটা রেখেছি, আর আমার কাছে মনে হয়েছে এটা একটা বেস্ট ডিসিশন ছিল। সো যাই হোক, এখানে হচ্ছে আমার নেপাল ব্লগ 10 শেষ করছি। আর প্রথমেই বলেছি যে এটাই হচ্ছে আমাদের এবারের নেপাল জার্নির সর্বশেষ ভিডিও। সো প্রত্যেকটা ভিডিও যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি না দেখে থাকেন, সবাই হচ্ছে পার্ট টু পার্ট দেখে নেবেন। সো আমাদের এই পুরো নেপাল জার্নিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।